নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। জটায়ু বেঁচে থাকলে বলতেন ভোট যুদ্ধ ভয়ঙ্কর। তবে ভোট ঘিরে যুদ্ধ তো আমরা অনেক দেখেছি, কিন্তু ভোটার তালিকা ঘিরে এমন যুদ্ধ বোধহয় সত্যি নজিরবিহীন। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন, কিন্তু তা নিয়ে যে নিবিড় সংঘাত তৈরি হয়েছে তা দেখার মতো। কি নেই তাতে? ষড়যন্ত্রের অভিযোগ, সিবিআই তদন্ত দাবি, ধর্মীয় মরীকরণের চেষ্টা, হুমকি, পাল্টা হুঁশিয়ারি সব আছে এই লড়াইয়ে, যার জেরে শীতের বাংলা এখন বেজায় গরম। এখন প্রশ্ন একটাই, এই এসআইআর রাজনৈতিকভাবে কাকে ডিভিডেন্ড দেবে? দিনের শেষে লাভের খাতায় কার মুনাফা যোগ হবে আর কার নাম যাবে লোকসানের তালিকায়? এই লাভ লোকসানের অঙ্কই ঠিক করবে 26-এর বিধানসভা ভোটের লড়াইয়ে কোন দল কতটা এগিয়ে থাকবে। আমাদের আজকের মোশন, লড়াই আর পার, অস্ত্র এসআইআর। আর এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে আছেন, আমার একদম বাঁদিকে আছেন কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ, স্বাগত। পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে রাজর্ষি রাহিড়ী। রাজর্ষি, তোমাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন সিপিআইএম এর পক্ষে সপ্তর্ষি দেব। সপ্তর্ষি, স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপ দা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তী। সমীর দা, আপনাকেও স্বাগত। আমি শুরু করছি রাজর্ষিকে দিয়ে। রাজর্ষি, গত কয়েকদিন আগেই মালদা এবং মুর্শিদাবাদের সভা থেকে নির্দিষ্ট দুটি কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা অভিযোগ, একটা প্রশ্ন। অভিযোগটা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তার বক্তব্য বাংলায় সরকার ফেলতেই নাকি এসআইআর করা হচ্ছে। আর প্রশ্নটি হলো, অনুপ্রবেশকারী যদি খুঁজতেই হয় তাহলে সীমান্তবর্তী বাকি রাজ্যগুলো তো এসআইআর করা হচ্ছে না কেন? আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে এসআইআর হলে পরে লাভবান কে হবে? এসআইআর এ লাভবান হবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, সাধারণ নাগরিক। যে এসআইআর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারীরা তারা লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ইত্যাদি পাচ্ছেন। আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু অভিযোগ করেছেন। দেখুন, এগুলো রাজনৈতিক কথা। রাজনীতিতে অনেকে অনেক রকম কথা বলবেন, ওনাকে ওনার রাজনৈতিক লড়াই লড়তে হবে, তাই জন্য এগুলো রাজনৈতিক কথা। যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় আধার স্যাচুরেশন 123%, মুর্শিদাবাদে 121%, মালদাতে 119%, বীরভূমে 115%। যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 46টা বর্ডার লাগোয়া অ্যাসেম্বলি সিটে 40% ভোটার বৃদ্ধি হয়েছে বিগত এক দশকে, যেটা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় কোনো রাজ্যের প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা এরকম কোনো তথ্য কোথাও নেই। সেখানে দাঁড়িয়ে এসআইআর কে নিয়ে মাননীয় রাজনৈতিক কথা বলছেন। 2023 সালে তেলেঙ্গানাতে এসআইআর হয়েছে, সেখানে 23 লক্ষ ডুপ্লিকেট মৃত ইত্যাদি ভোটাররা ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার পরেও কংগ্রেস ঢেঁড়া পিটিয়ে থাম্পিং মেজরিটিতে জিতে এসেছে। 2002 সালে বাম আমলে এসআইআর হওয়ার পরে 28 লক্ষ ডেড, ডিসিজড, মৃত, ট্রান্সফার্ড ভোটার বাদ যাওয়ার পরেও যেখানে দাঁড়িয়ে এসআইআর এর লিস্ট পাবলিকেশন হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে বাম এবং তৃণমূলের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটার থেকে বেশি লোক বাদ দিয়েছে ভোটার তালিকায়, অতএব অবিলম্বে বাম সরকারকে কেন্দ্র সরকার বরখাস্ত করুক। সেখানে দাঁড়িয়ে
বামেরা 2002-এর পরে 2006-এ 235 মানে রেকর্ড মার্জিনে জিতে চলে আসে। এখানে কোন রাজনৈতিক দলের এখানে কোনো স্টেকই থাকার তার মানে কথা নয়। রাজস্বীর কথা অনুযায়ী যে তেলেঙ্গানা যা হয়েছে বা 2002-এ হয়েছে, পশ্চিমবঙ্গে এবারও তাই হতে চলেছে। পশ্চিমবঙ্গে হতে তো পারে, অসুবিধাটা কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে লড়বেন, আমরা আমাদের রাজনৈতিক একদম। এজেন্ডা নিয়ে লড়বো, মানুষের যাকে তাহলে পছন্দ আপনারা হবে তাকে দেবে। এত বিরোধিতা করছেন কেন? রাজনৈতিক এজেন্ডা দিয়ে লড়বে বলছেন, এত বিরোধিতা কিসের? এত বিরোধিতার কারণ তো নির্বাচন কমিশনই স্বীকার করে নিয়েছে। আমরাও তো চাইছি এসআইআর হোক। আমরা তো একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি এসআইআর হবে না। 2002 সালে যখন প্রথম এসআইআর হয়েছিল বিশ্ববাবু, 2 বছর ধরে সে প্রসেসটা কন্টিনিউ করেছিল। আজকে কেনই মৃত্যু মিছিল? পশ্চিমবাংলায় বিএলও সমেত 40 জনেরও বেশি মানুষ মারা গেছেন। আজকে ধরুন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, যেখানে যেখানে এসআইআর হচ্ছে, বিএলওর আত্মহত্যার খবর আপনারা আপনাদের চ্যানেলে কি করে দেখাচ্ছেন? করুন না এসআইআর, কে বারণ করেছে? 2 বছর ধরে সময় নিন। সেটা কেন তড়িঘড়ি আর ঠিক নির্বাচনের আগে? এটা কেন হবে? বিহারও তো করেছে। আমার তো প্রশ্ন, না না, বিহারেও ঠিক নির্বাচনের আগে। ঠিক আপনি দেখুন, বিহারে নির্বাচন হয়েছে 6ই নভেম্বর, তার ঠিক 1 মাস আগে এসআইআর শেষ হয়েছে। পশ্চিমবাংলাতে এরা জানে মার্চ মাসে ইলেকশন বা ফেব্রুয়ারির শেষে নোটিফিকেশন হবে। গত বছর জানুয়ারি থেকেই তো শুরু করতে পারতো, কেউ তো বারণ করেনি। তাহলে আজকে সেই জন্যই তো নির্বাচন কমিশনকে কেন 7 দিন সময় বৃদ্ধি করতে হচ্ছে? বিহারে তো করেনি। ভোট হচ্ছে না এমন রাজ্য তো এসআইআর হচ্ছে। না না, ঠিক কথা। তার কারণ সেটা তো প্যারিটি দেখানোর জন্যে। তার কারণ মহারাষ্ট্রেই ভোট হয়ে গেছে, দেখুন এখন এসআইআর শুরু হচ্ছে। 12টা রাজ্যে একসঙ্গে শুরু করলো। তার কারণ শুধু যদি পশ্চিমবাংলায় করে আবার এই প্রশ্ন উঠবে, কারণ আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, অমিত শাহ যে রাজনৈতিক ফাঁদটা পেতেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক ফাঁদে পা দেবেন, এসআইআরটা করতে দেবেন না, সেই জন্য দেখানোর জন্য অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিমবাংলায় না হলে 356 ঘুরপথে রাষ্ট্রপতির শাসন যাতে জারি করা যায়। একটা কথা বিশ্ববাবু শেষ করি, যে রাজনীতিতে অমিত শাহ যদি ডালে ডালে চলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাতায় পাতায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আসবো রাজনীতি আসবো, সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি, এই যে একটা বাইনারি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, যে ভোট ব্যাংক পলিটিক্স আমরা দেখতে পাচ্ছি, গোটা রাজ্যের একই অবস্থা। এই অবস্থানের মধ্যে আপনাদের দল কোন জায়গায় রয়েছে? দেখুন, এই এসআইআর নিয়ে আমাদের কথাটা খুব পরিষ্কার। পশ্চিমবাংলায় এসআইআর একটা নেসেসারি প্রোগ্রাম, প্রয়োজন ছিল, কিন্তু সেই এসআইআরটাকে নিয়ে যে রাজনৈতিক চাপানুতর হচ্ছে, এইটা অপ্রয়োজনীয়। এসআইআর করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা তাদের মতন বুঝে করছে, কিন্তু এসআইআর এ সংখ্যালঘু মানুষ বাদ চলে যাবে একটা ভাষ্য আসছে, আবার অন্য দিক থেকে একটা ভাষ্য আসছে যে কোনো সংখ্যালঘু মানুষ বাদ যাবে না, কারোর নাম বাদ দেওয়া যাবে না। এই দুটো ভাষ্যই অপ্রয়োজনীয়। আমরা বলতে চাইছি যে যে মানুষগুলোর প্রাণ গেল এসআইআর জড়িত কারণে, বিএলও সহ, এইটা অপ্রয়োজনীয় এবং নিন্দনীয় ছিল। 2, পশ্চিমবাংলার ইলেকশনে ইলেকটোরাল রোলের নিবিড় পরিষ্কার হওয়া, মানে রেকটিফিকেশন, হ্যাঁ সংশোধন, এটা প্রয়োজন। এবং আজকে অবধি তো 53 লাখ না ফর্ম ফেরত আসেনি, 23 লক্ষ ডেড ভোটারের নাম নথিভুক্ত হয়েছে, যে নামগুলো ছিল। সুতরাং এগুলো তো ছিল, এগুলো কাদের অ্যাসেট হতো? সুতরাং এক্সারসাইজটা অপ্রয়োজনীয় বলা যেতে পারে না, কিন্তু এক্সারসাইজটাকে ঘিরে সামনে 26-এর নির্বাচনটাকে সামনে রেখে যে সাম্প্রদায়িকতার মেরুকরণ হচ্ছে, এটা অপ্রয়োজনীয়। বরঞ্চ সেই নির্বাচনে রুজি রুটির লড়াই, অপ্রয়োজনীয় যে দাবিগুলো উঠে আসছে, সেগুলোর জায়গায় সেই দাবিগুলো আসা প্রয়োজনীয়, যেটা আমরা করছি। বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা আমরা তুলে আনার চেষ্টা করছি। যে অর্থনৈতিক কথা বললেন সপ্তর্ষি, কংগ্রেসও কি তাই মনে করে? দেখুন, আপনারা এসআইআর নিয়ে হইচই করেছিলেন, বিহারে বিরাট হইচই করেছিলেন, কিন্তু বিহারের যে ফলাফল আমরা দেখতে পেয়েছি, তাতে কংগ্রেস খুব একটা দাগ কাটতে পারেনি, বা আপনারাও মানুষকে কতটা বোঝাতে পেরেছেন আমার সন্দেহ আছে। এই জায়গায় এরাজ্যে কংগ্রেসের স্ট্র্যাটেজি কি? দেখুন, খুব পরিষ্কার করে বলি একটা কথা, যে গাছ একটাই, আমি বুয়াদার সাথে একটা অ্যাগ্রি করছি, তৃণমূল ডালে চলে, বিজেপি পাতায় চলে, কিন্তু গাছ একটাই। কি করে? এই যে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, এটা ইন হেস্ট,
চটজলদি করতে হবে আমাকে। বিহারে 100 বার আমরা হইচই করেছি, ভোট অধিকার যাত্রা রাহুল গান্ধী করেছেন, আমরা হেরেছি, কিন্তু তাই বলে ভোট চুরি হয়নি সেখানে দেখাতে পারবেন। ইলেকশন কমিশনকে বলুন না একটু কোর্টে যেতে, আমরা তো দেখিয়েছি। রাহুল গান্ধী তো এক্সপোস্ট কমিশনে পরিণত করেছে ইসিআই, এক্সপোস্ট কমিশন অফ ইন্ডিয়া বিশ্বদা। সব থেকে বড় কথা, এখনো অবধি 8 বার ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। 2002-এ পশ্চিমবঙ্গে কোনোদিনই এসআইআর হয়নি, রেকর্ডটা মিলিয়ে দেখবেন, দ্যাট ইজ ইন্টেন্সিভ রিভিশন। সেই সময় এনুমারেশন প্যাড ব্যবহার হয়েছে, এখন এনুমারেশন ফর্ম। আপনি প্রথম পাতাটা দেখলে হবে না, দ্বিতীয় পাতাটায় যেতে হবে, নিয়মাবলীগুলো পড়তে হবে, পেছন দিক থেকে এনআরসিসিএ ঢোকাবে আর কংগ্রেস চুপ করে বসে থাকবে, এটা কোনোদিনও হতে পারে না। এটা ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র। তার মানে আপনারাও এনআরসি কথা বলছেন? আমরা পয়েন্ট দিয়ে কথা বলছি, আমরা এসআইআর রক্ত দিয়ে রুখবো হ্যানা ত্যানা এইসব স্টেটমেন্ট আমরা দিইনি। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি প্রথম নাকি বিরোধিতা করেছেন, আবার এটাও দেখা গেছে উনি প্রথম ফর্ম ফিল আপটা করে বাংলার মানুষকে এইভাবে দেখিয়েছেন। না না শুনুন না, না বুয়াদা, আপনি করেছেন কিনা? আপনার ইনফরমেশন ফর্ম নিশ্চয়ই জমা পড়েছে, নিশ্চয়ই আপনার ফর্মটা জমা পড়েছে, আমাকে একটু বলতে দিন, ডিস্টার্ব করলে মুশকিল। এবং আপনাকে বুঝতে হবে 17 দিন পর এই রাজ্যে, ভালো করে মিলিয়ে নেবেন ডেটাটা, সিইওর অফিস থেকে ইনস্ট্রাকশন এলো কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে বাংলার মানুষের কাছে। 17 দিন পরে হোয়াইটনার ব্যবহার করা যাবে না, কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আমরা কি বলছি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একাধিকবার প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন বাংলার মানুষের কাছে যে আমরা এসআইআর এর পক্ষে, কিন্তু এর ভেতরে রাজনৈতিক ভূত যেগুলো লুকিয়ে রয়েছে, রাজনৈতিক অঙ্ক যেগুলো লুকিয়ে রয়েছে, সেগুলোকে ছুড়ে ফেলতে হবে, ভূতদের বাদ দিতে হবে। ঠিক ঠিক, ভূতদের বাদ দিতে হবে। আমি শেষ করবো এটা বলে যে দেখুন, এই যে এনুমারেশন এর ব্যাপারটা এখনো অবধি যে অঙ্ক আসছে, আপনি বলুন তো এগুলো সব পার্সেন্টেজে পাচ্ছেন। আমরা বারবার বলছি রিয়াল টাইম আপডেট দিন, কেন দিচ্ছেন না রিয়াল টাইম আপডেট? বাংলার মানুষ কেউ জানতে পারছে না, কোনো পলিটিক্যাল পার্টি শোনা যাচ্ছে 50 লাখের মতো বাদ। না 38 লক্ষ ডেটা আধার কার্ডের যে ইউআইডিআই ডিপার্টমেন্ট তারা দিয়েছে 38 লাখ। বিশ্বদা আপনি কি এটা ডিসএগ্রি করেন? আপনি বলুন তো, দীর্ঘদিনের আপনি সাংবাদিক, আমাকে একটা লাইন বলে আমি শেষ করবো প্লিজ। সেটা হচ্ছে যে এই যে ডেড ভোটার নিয়ে এত কচকচানি চলছে বাংলার রাজনীতিতে, এটা সারা বছরের কাজটা কার? এটা নির্বাচন কমিশনে করেনি, তারা ঠিক 20 বছর পরে করেনি, দে আর পারপাসফুলি নট ডান। আমার প্রত্যেকটা ভোটের আগে তো এটা করা হয়, প্রত্যেকটা করা হলো, এত সংখ্যাটা কি করে বাড়ছে সারা বছর? কাউকে দেখা যায়? প্রদীপ চট্টোপাধ্যায়, এসআইআর নিয়ে সবাই সুর চড়াচ্ছে, তৃণমূল সুর চড়াচ্ছে, বিজেপি সুর চড়াচ্ছে। তৃণমূল বলছে সরকার ফেলার চক্রান্ত, বৈধ ভোটার ভাত দেওয়ার ছক। আর বিজেপিও গোটা প্রক্রিয়ায় বিরাট খুশি এমন নয়, তারাও সিবিআই তদন্ত চাইছে, অডিট চাইছে। আপনার কি মনে হয় এই এসআইআর কাকে রাজনৈতিক? জ্ঞানেশ কুমারকেও চাইছে এখানে, সেটাও বলুন। হ্যাঁ দেখুন, এসআইআর, এই যে একটু আগে রাজস্বী বলছিলেন যে এসআইআর হলে যেটা হচ্ছে যে প্রত্যেক যারা রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারাই কোইন্সিডেন্টালি তারাই আবার ক্ষমতায় আসছে। এখন ব্যাপার হলো যে দেখুন, রামায়ণে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আর এখন আমাদেরকে সাধারণ নাগরিককে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে যারা গত 4-5টা নির্বাচনে ভোট দিয়ে এসছে, আবার তাদের প্রমাণ করতে হচ্ছে যে তারা নির্দিষ্ট, এবং মানুষ কিন্তু বিরক্ত প্রচুর। তো ফলে মানুষ বিরক্ত, এবং মানুষ বিরক্ত হচ্ছে দুবার। এক তো এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, সেটা মানে ফিল আপ করে জমা দেওয়া কেন করব আমি। আর দ্বিতীয় আরেকটা কারণে যে এখন যেটা হচ্ছে যে ডিজিটাইজেশনের ক্ষেত্রে তার নাম হয়তো বাদ চলে যাচ্ছে বা 3 নম্বর নামে এন্ট্রি হচ্ছে, ফলে তাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে, ফলে সব রকমভাবে মানুষ খুব বিরক্ত। এখন একটা জিনিস পরিষ্কার যে যদি আগুনের পরীক্ষা দিয়ে যে ভোটাররা এসআইআর এর পরে নাম বেরোবে তারা তো একদম শুদ্ধ ভোটার, তাহলে এইবারে 2026-এর নির্বাচন কিন্তু বাংলা নিজের ভোটারকে দেখবে, একদম নিজের ভোটার, সেখানে কোনো ভুল নেই। তাহলে এই নিজের ভোটার যাদের ভোট দেবে সেটা নিয়ে কিন্তু কোনো কারচুপি, অঙ্ক, এগুলোর প্রশ্ন কি আসবে? আমার খুব পরিষ্কার কোশ্চেন যে এসআইআর হওয়ার আগে একটা কনফিডেন্স আমি দেখেছিলাম যে অনেক নাম বাদ যাবে, 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে। এই কনফিডেন্স লেভেল যত দিন যাচ্ছে কেন নেমে যাচ্ছে? কেন বলা হচ্ছে যে এখানে স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালরা কাজ করবে, ফলে তারাই আবার হিয়ারিং এর সময় নামগুলো রেখে দেবে? ফলে এই তথ্যটা বা এই সত্যটা প্রথমে কি জানা ছিল না? তাহলে, এবং আরেকটা জিনিস আমি বলবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা খুব বড় গাফিলতি যে এখন তারা একটা সফটওয়্যার দিচ্ছে যে সফটওয়্যারে নাকি ডুপ্লিকেশনটা বেরিয়ে আসবে। তাহলে এই সফটওয়্যার
ব্যাপারটা আগেই কাজ করলো না কেন? ঠিক আমি এই এই সূত্র ধরেই আমি আসছি বিশ্বজিৎ, এই সূত্র ধরেই আসছি। কিন্তু রাজর্ষি মানে খোঁচাটা কিন্তু আপনার দিকে। আপনারাই বলেছিলেন, কেউ কেউ বলেছিলেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ কেউ বলেছিলেন 1,20,00,000 নাম বাদ যাবে। এবং এই ধরনের মানে মন্তব্য মানুষকে কি আতঙ্কে ফেলে দিচ্ছে। এখন আপনারাই ঘুরে আবার ইলেকশন কমিশনের এগেইনস্ট অভিযোগ করছেন, আপনারা বলছেন যে সরকারি লোকজনই কাজ করছে, তারা ডেটা এন্ট্রিতে ভুল করছে, আইপ্যাকের লোকেরা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, প্রথম কথা যেটা তৃণমূলের মুখপাত্র বললেন যে 2 বছর ধরে 2002 সালে এসআইআর হয়েছিল, 2002 থেকে 2004 সাল এটা গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে হয়েছিল। পশ্চিমবঙ্গে 2 বছর হয়নি, এটা 3 সপ্তাহে প্রথম লিস্টটা বেরিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আপনার সামনে এবার আসছি। এই যে আপনি যে কথাগুলো বলছেন, এর মধ্যে আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখলাম যে 2208 মানে প্রায় 2200-র ওপর পশ্চিমবঙ্গে এরকম বুথ আছে যেখানে বিগত 23 বছরে কেউ মারা যাননি। অর্থাৎ ভগবান বুদ্ধের যে গল্প আমরা শুনেছিলাম, ভগবান বুদ্ধ কোথায় গিয়েছেন, সেখানে একজন শোকাতুর মা এসে উপস্থিত হয়ে বলছেন যে আমার ছেলে মারা গিয়েছে, তাকে জীবিত করে তুলুন। তো ভগবান বুদ্ধ বলেছিলেন এমন ঘর থেকে মাটি নিয়ে এসো যেখান থেকে কোনো মৃত্যু হয়নি। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই জায়গায় ভগবান বুদ্ধের সেই কথাকে পূর্ণ করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা সন্তুষ্ট না? আমি বলছি পুরো কথাটাই। স্যার সন্তুষ্ট মানে এই যে কমিশন 2200 তারপরে চাপ দিল, সেটা এখন নেমে এসেছে 7, যে 7টি মাত্র এরকম বুথ আছে যেখানে কোনো মৃত্যু হয়নি বিগত 23 বছরে। এবার আসছি কলকাতা বন্দর ববি হাকিমের কনস্টিটুয়েন্সি, যেখানে নাকি প্রায় সংবাদ মাধ্যমে দেখলাম 52,000 মতন ভোটার নাকি প্রায় তাদের এনুমারেশন ফর্ম আসেনি, তারা মিসিং, তাদেরকে ট্রেস করা যাচ্ছে না। যেখানে দাঁড়িয়ে ভোটার আইডি কার্ডে আমি অন্য একটি চ্যানেলে একেবারে ভোটার তালিকা দেখিয়ে বলেছিলাম রাজীব তাম্বুলি এবং রাজীব তাম্বুলির ডাকনাম কি বুলা তাম্বুলি নাকি, তার দুজনে একই লোকের একই নামে দুটো আলাদা আলাদা এপিক কার্ড আছে, এই ধরনের গুলোকে। এবার আমি বলছি এই যে এনুমারেশন প্যাডের কথা বললেন আশুতোষ দা, দেখুন একটা সময় ছিল প্রথম যে নির্বাচনটা হয়েছিল তখন আলাদা আলাদা ক্যান্ডিডেটের নামে এরকম টিনের বাক্স থাকতো, সেখানে কাগজটা নিয়ে গিয়ে ফেলে দিত, প্রত্যেকটা টিনের বাক্সর মধ্যে থাকা কাউন্টিং শুরু হতো। তারপরে শুরু হলো ব্যালট পেপার, যে একটা পেপারের মধ্যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নাম, তারপরে ইভিএম। তো এরকম ভাবে এনুমারেশন প্যাডের জায়গায় এখন এনুমারেশন ফর্ম আছে, আগামী দিনে অনলাইন হবে, এগুলো হতেই থাকবে। আমি যেটা জানতে চাইছি যে যে মানুষের গোল ঘোরা হচ্ছে একটা তৈরি হচ্ছে, যে যে বিষয়টা হচ্ছে যে 1 কোটি 20 লক্ষ, এই যে এখন তাহলে আপনারা সন্তুষ্ট? বলে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। 2004 সালে বাম সমর্থিত ইউপিএ 1 সরকারের মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স শ্রীপ্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী আছে। 2004 গোটা ভারতবর্ষে মানে পূর্ববঙ্গ থেকে এসেছে। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ কাগজপত্র স্পিকারের মুখে ছুঁড়ে দিয়ে বেরিয়ে বলেছিলেন 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে। 2006 সালে আসামে দাঁড়িয়ে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী বলেছিলেন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বার করতে হবে। এরপরে এই যে অবৈধ অনুপ্রবেশকারীর কথা ডক্টর মনমোহন সিং, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীপ্রকাশ জয়সওয়াল বলেছেন, কোন সরকার কি তাদেরকে বার করতে পেরেছে? তাহলে আমরা তো সেই কথাটাই বলছি, যে অঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাম সমর্থিত শ্রীপ্রকাশ জয়সওয়াল কংগ্রেসের মিনিস্টার বলেছেন, আমরা তো সেটাকেই বলছি। ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হবে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এর মধ্যে কিন্তু অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এসআইআর ঘিরে একটা নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই যে কথা বলা হচ্ছে যে 1 কোটি 20 লাখ এই বাদ যাবে, এখন দিনের শেষে 2 দলই কিন্তু নির্বাচন কমিশনকে দোষারোপ করছে। এই কারণটা কি? মূল কারণ হচ্ছে এসআইআর তো কনস্টিটিউশনাল একটা প্রসেস, সেটা যদি সংবিধানের যারা কর্তা বা প্রশাসক তারা যদি সঠিকভাবে করতো এই প্রশ্নগুলো উঠতো না। আপনি দেখবেন যে নির্বাচন কমিশন যেদিন থেকে এসআইআর এর ঘোষণা করলো, প্রত্যেক 7 দিন পর পর নিয়মগুলোর ভিতরে যে পরিবর্তন আসছে, নতুন নতুন নিয়মের কথা বলছে। আর এদিকে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হলো, এই আতঙ্কটা কেন তৈরি হলো, কারা তৈরি করলো? নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে এই কাজ করাবে, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার তিনি কাজে নেমে পড়বেন, এটা তো হয় না। কাদের বিএলওদের দায়িত্ব দিলেন এবং বিএলওদের উপরে চাপ তৈরি করলেন। আবার একই সঙ্গে বিশ্বদা আপনি দেখুন, আমাদের রাজ্যে একই সঙ্গে এসআইআর চলছে, সিএএ ফর্ম ফিল আপ চলছে।
2 বছর আগে সিএএ চালু হয়েছে, বিহারেও তো হলো না। বিহারে যখন এসআইআর হলো তখন সিএএ এর ফর্ম চালু হলো না, এবং একই সঙ্গে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর 100 টাকা দিয়ে মতুয়া কার্ড, হিন্দু সার্টিফিকেট দিচ্ছেন, 800 টাকা দিয়ে নিশ্চিত করছেন যে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র এই আতঙ্কগুলো প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই সাংবিধানিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে হবে, তাতে আতঙ্ক ছড়ানোর কথা নয় তো। কিন্তু রাজনীতিবিদরা এই সুযোগ পেলেন, এবং সুযোগ পেয়ে যে মানুষ নিজে কখনো 5 লাইন লেখেনি তাকে 2টো ফর্ম ফিল আপ করে দিতে হবে, আর বিভিন্ন রাজনীতির নেতারা বা তার যারা কর্মীরা আছেন তারা যাবেন। তাহলে আস্তে আস্তে আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে গণতন্ত্রে শিক্ষা অর্থনীতি কোনো বিষয় নেই, সেখানে যদি আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়, ইস্যুর প্রসঙ্গ আসবে না। কেউ বলবে না বিশ্বদা যে টাকার দাম মানে ডলারের মূল্য 90 টাকা, এটা নিয়ে আলোচনা হবে। আমি এখানে আসছি। আমি সুমিত দা যে প্রশ্নটা বিশ্বজিৎ তুলে দিল, আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম সভাটাই কিন্তু বনগাঁতে করেছেন। যে মতুয়ার জায়গা, মতুয়া গড়, যেখানে গত বিধানসভা নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রচন্ডভাবে ধরাশায়ী হয়েছে, সেই জায়গায় আপনি কি মনে করেন মতুয়াদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তার ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস নেওয়ার চেষ্টা করছে? দেখুন, তৃণমূল কংগ্রেস ডিভিডেন্টের দিকে তাকিয়ে রাজনীতি করে না, মানুষকে দেখে তৃণমূল কংগ্রেস কোনটায় মানুষের উপকার হবে। 2019 সালে অমিত শাহ, নরেন্দ্র মোদী বনগাঁয় বলে গিয়েছিলেন যে মতুয়াদের এনআরসি করে দেওয়া হবে। আবার 2021 এসে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। মতুয়াদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ মেটানোর জন্যে শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের প্যাডে তিনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন নাগরিকত্ব কে পাবেন কে পাবেন না। 800 টাকা করে নেওয়া হচ্ছে। এবং কি ঘটেছে বিশ্ববাবু শুনুন, ওই মতুয়া সংঘের কার্ড নিয়ে ধরা পড়েছে মহারাষ্ট্র পুলিশ সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলেছে এরকম কোনো নাগরিকত্বের প্রমাণ হয়। নরেন্দ্র মোদীও কিন্তু রানাঘাটে সভা করতে আসছেন রাজর্ষি, এবং মতুয়াদের মধ্যে কিন্তু বড় প্রভাব পড়ছে। আপনারা কি মনে করছেন মতুয়াবোধ আপনার কাছ থেকে সরে যাচ্ছে? মতুয়াদের মধ্যে কোনো ক্ষোভ নেই, কারণ মতুয়াদের কথা যদি কেউ ভেবে থাকে তাহলে সেটা ক্ষোভ নয়, কোনো ক্ষোভও নেই, কোনো উদ্বেগও নেই। ম্যানুফ্যাকচার্ড একটা ক্ষোভ বলা হচ্ছে, ভয়টা দেখানো হচ্ছে। কেন দেখানো হচ্ছে? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি তারা আজকে বাংলাদেশে তাদের 2002 সালের নেই। লাভলি খাতুন থেকে আরম্ভ করে একাধিক। এখানে প্রশ্ন হলো বিহারে কেন সিএএ হয়নি? পার্টিশনে বাঙালি এবং পাঞ্জাবি বিহারে ঘুষপেটিয়া কজন? সব বিহারে এফেক্টেড হয়েছে। জানে না বলছি অবশ্যই দেবে। ওটা সিলেবাসের বাইরে বিজেপি। এনআরসি হবে যখন জানতে পারবেন তো ঘুষপেটিয়া কে হবে। রাজনীতিতে একটা কথা আছে যে ভোট কারোর সম্পত্তি না, কেউ কেউ বলেন বাবার সম্পত্তি নয়। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কালকে যা ছিল আজ তা নাও থাকতে পারে। তৃণমূলের পরে যদি কারো সংগঠন থেকে থাকে, সেই অর্থে আমি জানি বামেরা শূন্য পেয়েছে, ওকে ইঙ্গিত করে শূন্যও বলে, কিন্তু তবুও তৃণমূলের পরে যে সেই অর্থে সংগঠন কেউ থাকে বামেদের আছে, এখনো পর্যন্ত আছে। কোচবিহার থেকে আপনাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, এটা কি ভোট ফিরতে পারে বলে আপনারা মনে করছেন? এটা ভোট ফেরানোর জন্য এই যাত্রা নয়। এই যাত্রা হচ্ছে যে আসলে প্রান্তিক মানুষের পশ্চিমবাংলার যেগুলো দাবি, নদী বাঁধ মেরামত থেকে শুরু করে চা বাগানের বিপদ থেকে শুরু করে কম বয়সী ছেলে মেয়েদের চাকরি থেকে শুরু করে যে দাবিগুলোর ভিত্তিতে 2026-এর নির্বাচন হওয়া উচিত, যে প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়া উচিত, আর যে প্রশ্নগুলো প্রধান বিরোধী দল বিজেপির তোলা উচিত, সেগুলো শূন্য থাকা বাম তুলছে। আর বিশ্বজিৎ দার সাথে আমি একমত যে এই যে পুরো এসআইআর এর প্রক্রিয়া, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, এবং তাদের কথা বলবার কেউ নেই। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, চা বাগান শ্রমিক থেকে শুরু করে আসানসোলের কয়লা খনি শ্রমিক, কম বয়সী ছেলে মেয়ে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, পরিযায়ী শ্রমিক,
তাদের কথা আমরা তুলে আনছি। আমরা একটা বিকল্প স্বপ্ন 2026-এর আগে আনছি, যে এই বাইনারি, অ্যাকচুয়ালি তো বাইনারি নয়, অ্যাকচুয়ালি তো এটা একই প্রোডাক্ট, জাস্ট প্যাকেজিংটা আলাদা, কিন্তু এই এক প্রোডাক্ট ইন ডিফারেন্ট প্যাকেজেস, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের দাবিগুলোকে তুলে আনার চেষ্টা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা, এবং আমরা সাফল্য পাচ্ছি, সবে শুরু হয়েছে। প্রতীকবাবু, আপনাকে জিজ্ঞেস করি, এসআইআর এর ফল কি হবে আমরা কেউই জানি না। কত নাম বাদ যাবে, কত নাম ঢুকবে, কারা আবার নতুন করে হিয়ারিং এ যাবে, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন যা হিসেব দিচ্ছে তাতে 150,000 নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে। চূড়ান্ত তালিকা ঘোষণার পর সংখ্যাটা বাড়বে কি কমবে জানা নেই। আমার প্রশ্ন হলো, এর কতটা প্রভাব পড়বে বাংলার রাজনীতিতে? খেলার পিচ কি বদলে যেতে পারে? না, খেলার পিচ বাংলার মানুষের মনেই তৈরি হয়ে রয়েছে। তার দেখুন, একটা নির্বাচন কিন্তু 5 বছরের নিরিখে হয়। এই যে আপনার বিহারে নির্বাচন হলো, এসআইআর হলো, এসআইআর এর পরে মানুষ ভোট দিয়েছে, যাদের সংগঠন আছে, যারা প্রত্যেক দিন 24/7 কাজ করছে, তারাই ভোট পেয়েছে। এবং এখানেও দেখবেন যে আপনি 5 বছর যারা বিরোধী রাজনৈতিক দল, প্রধান বিরোধী রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দল, তারা একটা সরকারের লাগাতার বিরোধিতা এক একটা অনেক বিষয় ছিল। তা কিভাবে সেই বিরোধিতা করেছে, মানুষের মধ্যে সেটার মধ্যে কি সঞ্চার হয়েছে, এবং 5 বছরে সরকার কি কাজ করেছে। সরকারের কাজের তো অনেক ব্যর্থতা, মানুষের মনে অনেক ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভগুলোকে এক জায়গায় নিয়ে আসা, ক্ষোভগুলোকে চ্যানেলাইজ করা ভোট বাক্সে, এই কাজটার থেকে ডাইভার্টেড হয়ে ঠিক নির্বাচনের আগে যখন সংগঠন ভিত্তিক মানুষের কাছে যাওয়ার কথা, তখন ইলেকশন কমিশনের দোরগোড়ায় ঘোরাঘুরি করা ছাড়া বিরোধী দলগুলো কি কাজ রয়েছে? আজকে এসআইআর নিয়ে যতটা চিন্তা ভাবনা, ততটা কেন 2 বছর আগে, 1 বছর আগে যে আরজি করের কাণ্ড হলো, তার আগে যে চাকরির যে ব্যাপারগুলো হয়েছে, এখনো চাকরির যেগুলো, এইগুলো নিয়ে কেন এই নির্বাচনের আন্দোলন নেই? নির্বাচনের আগে শুধু ইলেকশন কমিশনকে হাইলাইট করে, এটা তো একটা প্যাকেজ। যদি এটা বিরোধী রাজনৈতিক দল বলছে, সপ্তর্ষি বললেন এটা একটা প্যাকেজ, বিজেপি বা তৃণমূল কংগ্রেস, সেই প্যাকেজে কেন ফাঁদে পা দেয়া হবে? ঠিক, আমি এই প্রশ্নটাই আসছি সব ইয়ের কাছে, আশুতোষের কাছে। আশুতোষ, বিজেপি যাই করুক না কেন, আমি দেখেছি এতদিনের অভিজ্ঞতা থেকে, রাজনৈতিক সংবাদদাতা ছিলাম, যে বিজেপি কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ে না। ইলেকশন জিতুক আর হারুক, পরের দিন থেকে আবার পরের বছর প্রস্তুতি শুরু করে দেয়, যে জিততে পারবো না জেনেও প্রচার চালিয়ে যায়। তুমি যদি বলি, তাহলে গত লোকসভা ভোটে তামিলনাড়ুর কথা ধরো, একটার পর একটা সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7ম দফার প্রচারের শেষে কন্যাকুমারীতে গিয়ে তিনি ধ্যানে বসে বললেন, অথচ তামিলনাড়ু থেকে একটাও সিট বিজেপি পায়নি। এমন আশা বিজেপি নিজেরও ছিল না। তা সত্ত্বেও বাংলার থেকে তামিলনাড়ুকে কম গুরুত্ব বিজেপি কিন্তু দেয়নি। পশ্চিমবঙ্গে কংগ্রেসের একজন সাংসদ আছেন, এখনো আছেন। এই রাজ্য নিয়ে তোমাদের হাইকমান্ড কি ভাবছে, বা আদৌ কিছু ভাবছে কিনা, কিছুই তো বোঝা যাচ্ছে না। কারণ আমাদের রাস্তায় দেখছো না বিশ্বদা, তোমার চ্যানেল তো পরপর প্রোগ্রাম দেখায় আমাদের। শুভঙ্কর দা রিসেন্ট কত বড় মিছিল করলো, কালকেও মিছিল আছে। আসলে সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে এই যে বাইনারি পলিটিক্স। আমরা না হিন্দুর হতে পেরেছি, না মুসলমানের হতে পেরেছি, আমরা সাধারণ মানুষের হয়েছি। আমরা পশ্চিমবঙ্গে সরকার করতে চাই, এটাই কংগ্রেস কর্মীদের চোখের ইশারা এবং মানুষের ভালোবাসা। আমি শুধু বলি কয়েকটা কথা। দেখো, এইবারের নির্বাচনে আশা করি 2026-এ বাংলা নিজের মেয়েকে চেয়েছিল একবার, এবারে বাংলা নিজের ভোটারকে চাইবে। তার কারণ হচ্ছে, এখন কে নির্বাচন কমিশনার বিশ্বদা আমরা খুব কনফিউজ পশ্চিমবঙ্গে। তার কারণ বিজেপির শান্তনু ঠাকুর, রেসপন্সিবল এমপি যতদূর আমি জানি, উনি বলছেন ভোটার কার্ড বানিয়ে দেবেন। ওই নির্বাচন কমিশন তো কিছু বলেননি। 1,25,00,000 নাম বাদ যাবে কবে বলেছে স্টেটমেন্ট? আজকে স্টেটমেন্টে কি শুভেন্দু বাবুর, মাননীয় শুভেন্দু অধিকারী এলওপি, যেদিনকে 65 লক্ষ নাম বাদ গেছে বিহারে, তার নেক্সট ডেটের স্টেটমেন্ট মিলিয়ে নেবেন কথাগুলো। আপনাকে এটা মানে ভুলে গেলে চলবে না যে বিএলওদের ওপরে একটা প্রবল চাপ সৃষ্টি করা, মারা গেছেন। আচ্ছা, ইলেকশন কমিশনের একটা লোক গেছে তাদের বাড়িতে, কোনো কম্পেনসেশনের কথা আপনি শুনতে পেয়েছেন আজ অব্দি? কিছু শুনতে পেয়েছেন? কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস দেখতে পেয়েছেন? এগুলো কি হচ্ছে? বাংলার মানুষ কি চোখে দেখছেন না? লড়ছে কে? কংগ্রেস। একাধিকবার ডেপুটেশন দিতে হচ্ছে আমাদের। বিজেপি তৃণমূল একটা বাইনারি করবে পশ্চিমবঙ্গ, কেন বাইনারি ছাড়া তাদের হাতে কিছু নেই। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে এই যে মানে পুরো ডিজিটাল এন্ট্রি, বাংলার জন্য কোনো এজেন্ডা আছে বলেই তো আমরা রাস্তায় আছি। কংগ্রেসের আমলে আপনি তো অস্বীকার করতে পারবেন না
যে কংগ্রেসের আমলে ফ্যাক্টরি থেকে ধোঁয়া উঠতো, মানুষ কাজে যেত, আর এখন হয়ে গেছে ফ্যাক্টরির জমিগুলো বিক্রি করে সমস্ত বড় বড় মল আর হাই রাইজ তৈরি হচ্ছে, গেটেড কমিউনিটি তৈরি হচ্ছে। পয়সা দরকার লোকের হাতে। না, ওই তো অবস্থা, মানুষের চাকরি নেই। আজকে হিন্দু মুসলমান নিয়ে পশ্চিমবঙ্গে বাইনারি তৈরি করা যায়, কিন্তু হিন্দুর ছেলে মুসলমানের ছেলে যে বেকার, সেটা নিয়ে তৃণমূল বিজেপির কোনো আলোচনা নেই। বিধানসভায় আলোচনা করে না তারা। বিশ্বজিৎ এটা অস্বীকার করবেন? একটু সূক্ষ্ম বিশ্লেষণে যদি আমরা যাই, তাহলে দেখবো এই এসআইআর কে সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক এজেন্ডা তৈরির চেষ্টা হচ্ছে। প্রত্যেকটা দল নিজেদের মতো করে অস্ত্র তৈরি করছে। এসআইআর, অনুপ্রবেশ, এই সবকে সামনে রেখে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। আবার তৃণমূল এই সুযোগে তাদের নিজেদের ভোট ব্যাংকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো লাভের গুড় শেষ পর্যন্ত কারা খাবে? এই এসআইআর ইস্যুতে পশ্চিমবঙ্গে 2026-এ ভোট হবে না। এসআইআর কি হলো তার বেনিফিট ভোটার বক্সে যাবে না। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসাবে থেকে উন্নয়নের পাঁচালী ঘোষণা করেছেন। খুব তাৎপর্যপূর্ণভাবে 94টা সমাজ কল্যাণমূলক প্রকল্পের পাশে তিনি বলেছেন যে 95তম প্রকল্পটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে যারা রয়েছে তাদের সামাজিক নিরাপত্তা। এবং আপনি দেখেছেন বিশ্বদা, বিহারে মানে ঘুরিয়ে কি তুমি লক্ষ্মীর ভান্ডারের কথা বলতে চাইছো? আমি খালি লক্ষ্মীর ভান্ডার কথা বলছি না, লক্ষ্মীর ভান্ডার তো ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই ইস্যু তৃণমূল কংগ্রেস কাজে লাগাবেই। তাদের টাকা বাড়বে, ভোট বাড়বে। ঠিক যেমন ভাবে বিহারে নির্বাচন হয়েছে, নীতিশ কুমার 10,000 টাকা দিয়ে মহিলা ভোটারদের কাছে পৌঁছেছে, ঠিক তেমন ভাবে এটা। আর চাকরির কথা আশুতোষ হবে। দেখুন, নরেন্দ্র মোদী বলেছিল যে ইন্টার্নশিপের মাধ্যমে বছরে দেশটাকে বিক্রি করে দিল, 2 কোটি মানুষকে চাকরি দেবে। প্রায় 1 কোটির জায়গায় 100 জনকে ইন্টার্নশিপে, এবং যারা ইন্টার্নশিপে গেছে তারা ইন্টার্নশিপ ছেড়ে দিয়েছে। সুতরাং এই যে ইস্যুগুলো, রুটি রোজগার, প্রান্তিক মানুষের কাছে পয়সা দেওয়া, আর শিল্পের কথা হচ্ছিল না বিশ্বদা, বারবার এ রাজ্যে শিল্প আছে কিনা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে লাস্ট 5 বছরের যদি সারা দেশের পরিসংখ্যান দেখেন, তাহলে পশ্চিমবঙ্গের পরিসংখ্যানটা দেখুন। বিশেষ যে ইঙ্গিতটা দিল বুয়াদা, এবারের বিধানসভা ভোটে আপনাদের সব থেকে বড় চ্যালেঞ্জ কি? মহিলা ভোট ধরে রাখা নাকি মুসলিম ভোট ব্যাংক অটুট রাখা? কারণ ভোট যত এগিয়ে আসবে মুসলিম ভোট ব্যাংক ভাগ করার চেষ্টা বাড়বে, সেই ইঙ্গিত ইতিমধ্যেই আসতে শুরু করেছে। একটা কথা বিশ্ববাবু খুব পরিষ্কার করে এক লাইনে উত্তর দিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি, তার উপরে ভোট হবে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির কুৎসা। 2021-এও হয়েছে, 2024-এও হয়েছে। মানুষ কুৎসাকে বর্জন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বিজয় মাল্য পরিয়ে দিয়েছে। বাংলার মানুষ এবারও তাই হতে চলেছে। কিন্তু বিশ্বদা, সংখ্যালঘু ভোটটাও কিন্তু ডিসিসিভ ফ্যাক্টর। কারণ এই এসআইআর এর পরে সীমান্ত অঞ্চলগুলোতে যে সংখ্যালঘু ভোট আছে, লক্ষ্য তো এটাও যে সীমান্তের সংখ্যালঘু ভোট যদি কমে যায় তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে। এরকম একটা টার্গেট বা স্ট্র্যাটেজি শাটডাউন হয়েছে, একটু বলবেন আমাদের? আমি রাজস্বীর কাছে আসছি। রাজস্বী, কম জানি। বাংলায় গেরুয়া রাজনীতির শুরু হয়েছিল সেই জনসংঘের আমল থেকে, আজকের নয়, বহু বছর আগে থেকে। কিন্তু দাপট বলতে যা বোঝায় তা গত কয়েক বছরে দেখা গেছে। তার আগে দেখা যায়, যেমন এটা শুরু হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে। সেই সময় অনেকে বলেন যে বামেদের ভোট রামে চলে যাওয়ার একটা বড় কারণ। 21-এর বিধানসভা ভোটে 77টা আসন পেল বিজেপি। আসন হয়তো 77টা পেয়েছে, কিন্তু সংগঠন কি বেড়েছে? এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, বহু জায়গায় বিএলএই নেই, বিএলএ 1, বিএলএ 2 কোথাও নেই। তো ভোটে জিততে গেলে সংগঠন একটা বড় জিনিস, সংগঠন তো দরকার। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 37,000 বিএলএ দিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিএলএর সংখ্যা ইলেকশন কমিশন অনুসারে 35,000, অর্থাৎ 2,000 কম। এবার আসি কয়েকটি প্রশ্নে, এখানে যেগুলি আলোচনা হলো। এটা আপনি নিজে বিশ্বাস করেন? একদম বিশ্বাস করে। ইলেকশন কমিশন দিলে পরে আমার তো কিছু করার নেই, এটা ঠিক আছে। হ্যাঁ, এবার আসি এখানে কথা হলো বিএলওরা মারা যাচ্ছে।
18,000 টাকা করে বিএলওদেরকে দেওয়ার কথা ছিল, এটা রাজ্য সরকারকে দিতে হবে, রাজ্য সরকার এগ্রি করেছিল, যেটা এখনো অবধি রাজ্য সরকার দেয়নি। 1 নম্বর, কেন দেয়নি? রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করে দেওয়ার কথা ছিল, যেখানে ডিজিটাইজেশনগুলোকে আপলোড করা, মানে ফর্ম আপলোড করে ডিজিটাইজেশন করা হবে, সেটা করেনি। আমার খুব ভালো লাগলো আশুতোষ দা বললেন, এবং সত্যি কংগ্রেসের আমলে, বিধানচন্দ্র রায়ের আমলে পশ্চিমবঙ্গে ফ্যাক্টরি ছিল, কল্যাণী ছিল, দুর্গাপুর ছিল, হাওড়া জেলা যেটাকে বলা হতো শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো, সেই হাওড়া জেলাটাকে শ্মশান অফ বেঙ্গল দুর্ভাগ্যবশত আজকে কংগ্রেসের মুখপাত্র বলতে পারলেন না যে তাদেরই জোটসঙ্গী কমিউনিস্ট পার্টি শ্মশান অফ বেঙ্গলে পরিণত করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমাদের সাথে ছিল না, সিপিএম এর সঙ্গে আজকে দাঁড়িয়ে সপ্তর্ষিদাও বললেন প্রোডাক্টটা একই। হ্যাঁ, তাই জন্য ইন্ডি জোটের মধ্যে কংগ্রেসও আছে, তৃণমূলও আছে, সিপিএমও আছে। ওই ইন্ডি জোটের মধ্যে বিজেপি নেই। বিরিয়ানি খাওয়া, একসাথে ভোটে লড়া, সব স্ট্র্যাটেজি একসঙ্গে। পাশের সিটটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রাহুল গান্ধী ফাঁকা রাখে। আরেকটা কথা বলি, আমি তো বলিনি তোমার সময় কেন এটা করছো বলো তো। এবার এই যে উন্নয়নের পাঁচালী, হ্যাঁ উন্নয়নের পাঁচালী তো আমরা কালকে দেখলাম, অনেকটা ঠিক সত্যজিৎ রায়ের হীরক রাজার পাঁচালীর মতন। ওই সেই পুরোহিত মশাই বলছিলেন গাও সবে জয়গান, হীরকের রাজা ভগবান, ওই উন্নয়নের পাঁচালীটা পড়লো। উন্নয়নের পাঁচালী বনাম ভারতীয় জনতা পার্টির নির্বাচনী এজেন্ডায় যুদ্ধ হবে। আরজি করের অভয়া, মহিলাদের অত্যাচার, 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না বিভিন্ন মানুষ, একটা কলকারখানা নেই, দেউচাপাচামি, বারুইপুর, অশোকনগরের আন্ডারগ্রাউন্ড যে সমস্ত খনিজ সম্পদ আছে, আপনাদের সময় তো একটা বিরক্ত করিনি। আরে বাবা, আপনি তো বলেই যাচ্ছেন, তাহলে তো সময় বাড়াতে হবে, তো 2 ঘন্টা সবাইকে সমান সময় দিন। হ্যাঁ বলুন, ছোট করে বলুন। আমি ছোট করেই বলছি, এই যে বারবার আপনারা বলেন না বিজেপি 77, অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে 2016 সালে বামেরা ছিল 33টা আর কংগ্রেস ছিল 44টা, 77। বাম এবং কংগ্রেস শূন্য হয়েছে, অপোজিশন 77-এই থেকে গেছে। দুটো পয়েন্ট, যেহেতু এসআইআর নিয়ে আলোচনা হচ্ছিল এবং তার সঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাংক কোট আনকোট এসছে, এখন এটা রাজনীতির সঙ্গে যুক্ত। বহু মানুষ মনে করছেন পশ্চিমবাংলায় যে টার্গেটিং বিজেপি করছে আর এই যে ড্রাফট লিস্টটা যখন বেরোবে, এই দুটোর মধ্যে মিসম্যাচ হবে। সংখ্যালঘু ভোট ব্যাংকের নাম বাদ কম যাবে, বাদ যাবে বেশি কিন্তু যারা মিছিল করছে, মতুয়া সম্প্রদায়, ওপার বাংলা থেকে আসার যদি যারা 2002 এর পর থেকে এসেছে, ঠিক আসার প্রবণতা যদি দেখেন, তাহলে কারা 2002 এর পর থেকে এসছে, তাদের ধর্ম কি? সুতরাং বিপদে কারা আছে সেই মানুষ বুঝতে পারছে, এবং সেটা তো আসামের এনআরসিতেই প্রমাণ হয়ে গেছে। এখন সেটার জন্য বিজেপির যে ভাষ্য সেটা চ্যালেঞ্জড হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, রাজস্বী এমনি খুবই ভালো ডিবেট করে, ওর সাথে আমি আগেও অনেক জায়গায় করেছি। ও অনেকগুলো কথা বললো যে কি কি নিয়ে তৃণমূলের সাথে ওদের লড়াই হবে, তো একবারও দুর্নীতির কথা বললো না। আমি অবাক হলাম যে প্রধান বিরোধী দল আপনি শোনেন 2026 সালে একটু আগে যে কথা হচ্ছিল কথা বলবে না, আপনার কথা আমার কাছে চাপাবেন না, কারণ সিবিআই ইডি কি ফেল করেছে? পার্থ চট্টোপাধ্যায় বাইরে, মানিক বাবু বাইরে, আচ্ছা 100 দিনের মানুষের বাইরে, আপনারা মেরে দিয়েছেন না। আরে আপনারা টাকা বন্ধ করে দিয়েছেন, টাকা আপনাদের নেতাদের ঘরের খাটের তলায় আছে, আপনাদের নেতাদের গার্লফ্রেন্ডের খাটের তলায় টাকা আছে। সুপ্রিম কোর্ট বলেছে একজন অবৈধ ভোটার যেন না থাকে, সরকার আপনাদের সুপ্রিম কোর্ট বলেছে একজন অবৈধ ভোটার না থাকে। আপনাদের নেতাদের যে পরিমাণ টাকা দেয়নি, 100 দিনের টাকা নিয়ে আসো, সেটাতেই বেরিয়ে যাবে। আপনারা মেরে দিয়েছেন। আপনার এই পুরো শোটাতে আপনি দেখবেন, রিপিট চালিয়ে নিয়ে সপ্তর্ষিদা বললেন সংখ্যালঘুর কথা উঠেছে, সংখ্যালঘু কথাটা সপ্তর্ষিদাই তুলেছেন, সপ্তর্ষিদাই তার জবাব দিয়েছেন। আমি একবারও সংখ্যালঘুর কথাও বলিনি, এখানে আর কে সংখ্যালঘুর কথা বলেছে আমি জানি না। এইটাই হচ্ছে গোয়েবলস প্রপাগান্ডা কমিউনিস্ট পার্টি।
শক্তিপুরে দাঙ্গা লাগাতে হয়েছিল তো। আলোচনাটা উঠেছে। অদিত তুমি চৌধুরীকে বলেছো হারাতে বলিনি, আমি শক্তিপুরে বলেছি দাঙ্গা লাগাতে আলোচনাটা হয়েছিল, উঠেছে। কি বলছে? আমি 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 মানে- আমি 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 আসছি প্রদীপ চট্টোপাধ্যায় বিহার জেতার দিন রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিলেন এবং বিজেপি নেতারা বলতে শুরু করলেন বিহারের পর বাংলা। বিষয়টা কি এতটাই সোজা? না, আমি সোজা একেবারেই বলবো না, কারণ বাংলার পিচে বারে বারেই বিজেপি গত কয়েকটি নির্বাচনে যতবারই খেলতে নেমেছে হয় লেগ বিফোর উইকেট হয়েছে, না হলে বোল্ড আউট হয়েছে। কখনোই তারা 6 বা 4 মেরে জেতার জায়গায় যেতে পারেনি। যেটা টার্গেট রেখেছে তার থেকে অনেক কমে তারা থেমে গেছে। এবং মুশকিল হচ্ছে এই যে এই টার্গেট গতবারের বিধানসভা নির্বাচনের আগে যেটা বেঁধে দিয়েছিল, এইবারে আমি শুনেছি যেটুকুনি যে টার্গেটটা আরো কম, মানে আগের বার বলেছিল যে 200 পেরিয়ে যাবে, এবারে সেই রকম টার্গেট কিছু দেওয়া হয়নি, অনেকটা কম, মানে একটা খুব একটা হয়তো মাঠে ময়দানের পর্যবেক্ষণের ভিত্তিতে একটা মিনিমাম সংখ্যা রেখেছেন তারা। তাহলে সেই সংখ্যাটা অন্তত এবার রিচ করে প্রধান বিরোধী দল হিসাবে তারা মুখ রক্ষা করতে পারবে কিনা সেটাই। পলিটিক্সকে যদি ক্রিকেট এবং খেলার সঙ্গে তুলনা করে বলা হয় লেগ বিফোর উইকেট, তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পরে কগলে কতবার হেরেছিলেন এটাও মনে করিয়ে দেওয়া উচিত। আরে যে দলের অস্তিত্ব ছিল না সে 40% ভোট পেয়েছে আর আমরা নাকি হেরে গেছি, এর ধরনের বোকা বোকা রাজনৈতিক বিশ্লেষণ ইতিহাসে কোথাও দেখা যায়নি। বিসিআই কি করে করছে? ও ক্রিকেটটা কবে খেলেছে? আমার প্রথম কথা, বিহারের মানে রিপ্লে এখানে হবে একেবারে, তার কারণ বিহারে শাসক দল ছিল বিজেপি, তাদের জেতার যা মন্ত্র ছিল মহিলা ভোট মূল টার্গেট করে তারা এগিয়েছিল। পশ্চিমবঙ্গের শাসক দলও মূল টার্গেট মহিলা এবং মহিলা ভোট এখানে আসবে। সুতরাং একই সূত্রে একই স্ট্র্যাটেজিতে পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচনে অনেকটা এগিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস, আর সংখ্যালঘু ভোট যেটা ডিসিসিভ ফ্যাক্টর 90টা আসনে, সেই 90টা আসনে এগিয়ে থেকে তৃণমূল কংগ্রেস একদম একদম। কদিন আগে দিল্লিতে বিজেপি বিধায়কদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বিজেপি সাংসদদের যে বৈঠক হয়, সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্তা দিয়েছেন, লড়াই করে বাংলা জিততে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই লড়াই করার জায়গায় কি সত্যি বঙ্গ বিজেপি আছে? আর 26-এর লড়াইয়ে এবারও বোঝা যাচ্ছে যে বিজেপির মুখ কিন্তু সেই নরেন্দ্র মোদী। তার কারণ আমরা যদি বিহারের কথা দেখি, বিহারের নীতিশ কুমারের মতো একটা ফেস বিজেপির সঙ্গে ছিল, যা বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে। কারণ তার আগে 2015 সালের বিহার নির্বাচনে আমরা দেখেছি নীতিশ এবং লালু জোট ওই সময়কার বিজেপিকে কিভাবে হারিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সামনে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যেটা কিন্তু বিজেপির পক্ষে আরো একটা মানে চ্যালেঞ্জের কারণ। তার কারণ মুখ কে হবে এই নির্বাচনে, এটাও একটা বড় প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর হয়তো পরের নির্বাচনী শোগুলো যেগুলো আসবে সেগুলো থেকে জানতে চাইবো। আপাতত অনেক অনেক ধন্যবাদ সবাইকে এখানে আসার।